আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এই ভেক্টর অধ্যায় যেটা আছে ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সেটার ধারাবাহিক ভিডিও শুরু করতেছি। এইটার প্লেলিস্টটা আমাদের চ্যানেলে বিক্ষিপ্তভাবে, তো এই প্লেলিস্টটা কমপ্লিট করার উদ্দেশ্যেই আসলে এই চ্যাপ্টারটা শুরু করতেছি। এটা যদিও ইউটিউবের জন্য ফ্রি ক্লাস, এটা কোনোভাবেই এটার কোয়ালিটি যাতে খারাপ না হয় সেটাই চেষ্টা করব। ভালোভাবে সব কিছু সুন্দরভাবে যাতে ইজিলি বোঝা যায় সেভাবে উপস্থাপনের চেষ্টা করব। তারপরে যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। আর যারা চট্টগ্রামে আমার কাছে অফলাইনে পড়তে চাও তারা আমাদের এই ঠিকানায় যোগাযোগ করতে পারো। গুলজার মোড়ে হলো এই যে ৪র্থ তলা হাকিম প্লাজা, সাদিয়াস কিচেনের বিল্ডিং। গুলজার মোড়ে সবাই এটা চিনে চট্টগ্রামের। এই সাদিয়াস কিচেনের বিল্ডিংটাতে রবি অফিসের উপরে ৪ তলায়। হ্যাঁ, চলে আসো। আমরা যদি হলো ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতেছি। ভেক্টর যেটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের হলো সেকেন্ড চ্যাপ্টার। দেখো, ভেক্টর জানার জন্য তোমাকে সবার আগে একটা রাশি নামক একটা টার্মের সাথে পরিচিত হতে হবে। 9 10-এ তোমরা পড়েছো রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাই রাশি। তো এই রাশি টপিকটা খেয়াল করো। রাশি কি কি? যেমন ভর, বল, বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি অসংখ্য জিনিস আমরা যা কিছু মাপতে পারি তাই রাশি। এই যে রাশি জিনিসটার সাথে পরিচিত হওয়ার পর আমাদের কাজ হলো এই রাশি দুই প্রকার। রাশি কয় প্রকার বলতো? রাশি দুই প্রকার। রাশি দুই প্রকার। এই দুই প্রকার রাশির সাথে আমাদের পরিচিত হবে। দুই প্রকার রাশির মধ্যে একটা হচ্ছে স্কেলার রাশি, যেটা হচ্ছে অদিক রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি বা অদিক রাশি। অদিক রাশি যার দিক নাই, দিক রাশি, অদিক রাশি। আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি বলতো? ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি খেয়াল করো, ভেক্টর রাশির বা এটার নাম সদিক রাশি। কি রাশি বলতো? সদিক রাশি। অর্থাৎ এই রাশির অবশ্যই কি আছে? দিক আছে। তো আসলে শুধু বললেই হবে না, আমরা একটু এখানে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। স্কেলার রাশি কাদেরকে বলে? যে রাশিকে প্রকাশের জন্য, যে রাশি প্রকাশের জন্য, আমি সাদা কালার দিয়ে লিখি, যে রাশি প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য মান ও মান, শুধুমাত্র মানের প্রয়োজন, জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, মানের প্রয়োজন। হ্যাঁ, দিকের প্রয়োজন হয় না, মানের প্রয়োজন। দিকের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন নেই, তাদেরকে বা তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বা স্কেলার বা অদিক রাশি বলা হয়, অদিক রাশি বলা হয়। দেখো, এই ক্লাসটা হলো শুধুমাত্র বেসিক ক্লাস এবং ভেক্টরের খুবই ইম্পর্টেন্ট এবং মূল জিনিসটা বোঝার জন্য এটা খুব জরুরি। যে হলো যারা একদম নতুন, যারা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তাদের কাছে এই ক্লাসটা খুবই ইউজলেস মনে হবে। এটা তেমন কোনো প্রয়োজন নেই, এগুলো রিডিং পড়লেই পারা যাবে। কিন্তু যারা একদম জিরো নলেজ নিয়ে ইন্টারমিডিয়েটে এই ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতেছো, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়। যেমন যেমন যদি আমরা দেখি, যেমন হলো ভর। যে কোনো বস্তুর ভর প্রকাশ করার জন্য ভর 2 কেজি 5 কেজি বললেই হয়, ভরের কোনো দিক নেই। তারপর হলো ভরের পর দূরত্ব। একজন ব্যক্তি 2 মিটার গেছে, কোন দিকে গেছে? ডানে গেছে, বামে গেছে, সামনে গেছে, পিছনে গেছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোনো দিকে বলার দরকার নাই। একজন ব্যক্তি 20 মিটার গিয়েছে, এটা একটা দূরত্ব। দূরত্ব এক ধরনের কি রাশি বলতো? স্কেলার রাশি। দূরত্বের কোনো কি নাই? একক নাই। তাহলে এই যে ভর, দূরত্ব, এগুলো হলো কি ধরনের রাশি বলতো? এগুলা অবশ্যই আমাদের হলো স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি।
আর আমাদের এখান থেকে আমরা যে জিনিসটাতে যাইতে পারি সেটা আরো হলো তোমরা যদি হিসাব করো যে এই যে ভেক্টর রাশি যেটা সেটা হচ্ছিল যে রাশি প্রকাশের জন্য, যে রাশি প্রকাশের জন্য তোমার মান দিক দুইটাই লাগবে, মানও লাগবে দিকও লাগবে। রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, উভয়ের প্রয়োজন। মানে তুমি শুধু মান দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো না, উভয় প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে, ভেক্টর রাশি বলে, রাশি বলে। তাইলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য তোমার অবশ্যই কি কি থাকা লাগবে বলো তো? মানও থাকা লাগবে, দিকও থাকা লাগবে। তাইলে এরকম কারা কারা আছে? এরকম ভেক্টর রাশি অসংখ্য ভেক্টর রাশি আছে। যেহেতু চ্যাপ্টারের নামই আমাদের ভেক্টর, তাইলে এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই কি ভেক্টর রাশির উপরই ফোকাস করতে হবে এবং ভেক্টর রাশিগুলোকে ভালোভাবে চিনতে হবে। যেমন ধরো বেগ, ত্বরণ, সরণ, বল, তারপর আরো আছে ভরবেগ, ভরবেগ, তারপর আমাদের এখান থেকে আমরা যেটা টর্ক, টর্ক, এছাড়া ইত্যাদি অসংখ্য লেভেলের কি আমাদের এই ভেক্টর রাশি রয়েছে। ভেক্টর রাশির অভাব নাই, অনেকগুলো ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিকে মনে রাখার জন্য একটা শর্টকাট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, জানি না কোনো এক ভাই হয়তো এটা উদ্ভাবন করেছেন, এটাকে অনেকভাবে অনেকে লিখছে। তো আমি সেই শর্টকাটটা একটু ভবে সব প্রিয়তম, প্রিয়তম ভাসে প্রেমের জোয়ারে, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? কেন এটা মানে অনেকে আবার এটা ওই এভাবে লিখছে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমেরও জলে, ঠিক আছে? এরকম টাইপের লিখছে, জোয়ারে না দিয়ে তখন এটা জলে দিছে, ঠিক আছে? প্রেমের ও, প্রেমের ও একটা লাগাই দিছে। তো এক এক জায়গায় এক এক রকম আছে এটা। তো এক এক কে করছে তার ক্রেডিট তো দিতে পারতেছি না, তবে এইটুকু বলছি এটা আমার বানানো না, ঠিক আছে? শর্টকাটটা ভবে, ভবে থেকে ভরবেগ, ভবে মানে ভরবেগ, এটা ওই ইয়াগুলা ভেক্টর রাশিগুলো মনে রাখার কৌশল আর কি, ভরবেগ। বেগ এই যে বেতে বেগ, এই যে সবয়েতে সরণ, প্রিয়তম প্র, এটা সে প্রাবল্য। এই যে ও, এখানে অন্তস্থীয় না দিয়ে আমরা কি করছি, ও লিখছি, ঠিক আছে? প্রিয়তম। তো এটা যদিও বানানটা ভুল আসলে, তারপর ওতে ওজন বোঝানোর জন্য, ঠিক আছে? এরপর মতে মহাকর্ষ প্রাবল্য, তমর মতে মহাকর্ষ, মহাকর্ষ প্রাবল্য, ঠিক আছে? তারপর প্রাবল্য, যে কোনো প্রাবল্যই কি ভেক্টর রাশি। তারপর ভরবেগ, এখানে প্রেমের যে প্রেমের ঠিক সেম। রতে আরো কি আছে, অনেকগুলো শর্টকাট আছে, আমরা এখান থেকে দেখি। দেখো এখানে শর্টকাটে আমি এই জায়গায় শর্টকাটে অনেকগুলো আমার মাথা থেকে ছুটে গেছে, শর্টকাট কোনটা দিই, শর্টকাট মনে রাখার জন্য আবার শর্টকাট মনে রাখা লাগবে, ঠিক আছে? দেখো আমাদের ভরবেগের যে ভেক্টর রাশির যে উদাহরণগুলো সেগুলো আমরা এখানে লিখে রাখছি। দেখো ভরবেগ, বেগ, বল, সরণ। তো এখানে আমরা চাইলে আরো ঢুকাইতে পারি। তো এই যে দেখো না, এই যে বতে কি বল, দেখছো বল, এখান থেকে আমরা এখন দেখবে যে এখান থেকে সবকিছু ইয়া করা যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে যে চৌম্বক ভ্রামক, চৌম্বক প্রাবল্য, শব্দের প্রাবল্য, পীড়ন, সান্দ্রতা গুণাঙ্ক, মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ ভ্রামক। তারপর এই যে ভতে এখানে একটা, এই যে এখানে একটা ভতে, এই যে এই যে ভতে ভ্রামক, এখানে এটা ভ্রামক, এটা ভ্রামক কি কি, তড়িৎ ভ্রামক, চৌম্বক ভ্রামক, এগুলা যেগুলো আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? তারপর পতে কোথাও যদি প আছে, ধরো এই যে প, এই পতে ধরো পৃষ্ঠটান লিখলা, তুমি বললা যে স্যার এটা পৃষ্ঠটান, ওকে, ঠিক আছে? পৃষ্ঠটান বল এই। তো তুমি এরকম করে এখান থেকে শর্টকাট, বিভিন্ন শর্টকাটগুলো দিয়ে, যে এই যে শর্টকাটটার মধ্যে বিভিন্ন অক্ষরগুলো দিয়ে তুমি এখান থেকে ট্রিক নিজের মতো করে বানায় নিতে পারো, ঠিক আছে? ত্বরণের দেখো, রৈখিক বলো, কৌণিক বলো, সব ধরনের ভরবেগী ভেক্টর রাশি। ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, নরমাল ত্বরণ, সব ধরনের ত্বরণ ভেক্টর রাশি। বলের ঘাত ভেক্টর রাশি, বিনতিকোণ ভেক্টর রাশি, টর্ক, ওজন, মন্দন, ত্বরণ আর মন্দন সেম জিনিস। সরণ, বল, বেগ, ভরবেগ, কেন্দ্রমুখী বল, বল মানেই সব ধরনের বল।
তল বা তলের ক্ষেত্রফল, এগুলো সব হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, সবগুলাই হচ্ছে এই যে এখানে ত্বরণ, পৃষ্ঠটান, ত্বরণ উপরে মনে একবার লিখছি যে ত্বরণ, তাহলে এটা হচ্ছে এটা কৌণিক ত্বরণ, পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, প্রবাহ ঘনত্ব, কৌণিক বল, এগুলো সবগুলাই হচ্ছে কি বলতো ভেক্টর রাশি। এখান থেকে এই উদাহরণ। তো এতগুলা উদাহরণ আসলে এরকম ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জোয়ারে, প্রেমের জলে, ইত্যাদি ইত্যাদি যত শর্টকাট লাইন আছে সবগুলা দিয়ে মনে রাখা একটু টাফ হয়ে যায়। তারপরেও হচ্ছে যে যত বেশি মনে রাখতে পারো, মনে রাখবো হচ্ছে এখানে সব ধরনের বল হচ্ছে ভেক্টর রাশি, সব ধরনের ত্বরণ ভেক্টর রাশি, সব ধরনের ভরবেগ ভেক্টর রাশি, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলো ভেক্টর রাশি, তারপরে সব ধরনের প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। এভাবে তুমি যতগুলো মনে রাখতে পারো, যত বেশি মনে রাখতে পারবা তত বেশি হচ্ছে তোমাকে এখানে তুমি কি এগুলো উদাহরণগুলো এমসিকিউতে আনসার করতে পারবা ইনশাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এরপরে আমরা বিভিন্ন হচ্ছে এই যে ভেক্টর রাশির উদাহরণগুলো জানার পর আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন ভেক্টরের পরিচিতির সাথে। অনেকগুলো ভেক্টরের পরিচিতি জানা থাকলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভেক্টরকে এক্সপ্লেইন করতে পারবো। দেখো, স্বাধীন ভেক্টর বলে একটা ভেক্টর, কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। মানে হলো স্যার, একটা জিনিস খেয়াল করো, ভেক্টর রাশিকে, এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির প্রকাশটা আমাদেরকে জানতে হবে। দেখো, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির উপর এভাবে একটা অক্ষর নিয়ে তার উপর একটা তীর চিহ্ন দেওয়া হয়, ভেক্টর রাশির উপর একটা বার দিয়ে চিহ্নিত করা হয়, অথবা ভেক্টর রাশির নিচে একটা রেখা টেনে তাও ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এই লিখিতভাবে এই তিনটাতে প্রকাশ করা হয়। আর ছাপার ক্ষেত্রে, বই ছাপা হয় বা বিভিন্ন ছাপার ক্ষেত্রে, তো এটাকে আসলে এই ভেক্টরকে প্রকাশ করা হয় একটু গাঢ় অক্ষর দিয়ে, যেমন গাঢ়, দেখো এটা একটা এ, ঠিক আছে, কিন্তু এটা গাঢ় করে দিছি, হ্যাঁ, এই গাঢ় অক্ষরে হচ্ছে প্রকাশ করা হয়। আর নরমালি আমরা এই যে তিনটার মাধ্যমে লিখিতভাবে প্রকাশ করতে পারি, তবে আমি সবচেয়ে বেশি কমনলি ইউজ করতে বলবো তোমাদের এই যে উপরে একটা তীর চিহ্ন দিয়ে। এটা হচ্ছে বহুল প্রচলিত এবং সব জায়গায় সবাই চিনে, সবাই দেখলেই চিনে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমরা ভেক্টর রাশির প্রকাশ এভাবে করবা। আর ভেক্টর রাশির ধর্মের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলি। ভেক্টর রাশির ধর্ম এগুলো বলে দিই। ভেক্টর রাশির ধর্ম যে ব্যাপারটা, ভেক্টর রাশির কি আছে, মান এবং দিক আছে, মান ও দিক আছে, ভেক্টর রাশির মান ও দিক আছে। আচ্ছা, ভেক্টর রাশির শুধু মান বা শুধু দিক, যেই কোনো একটা যদি হচ্ছে তোমার কি হয় বলতো, ভেক্টর রাশির যে কোনো একটা মান অথবা হচ্ছে দিক, যে কোনো একটা পরিবর্তন হলেও সেটা হচ্ছে ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যাবে। ভেক্টর রাশির মান বা দিক যে কোনো একটি বা দুটির পরিবর্তনের ফলে, দুটির পরিবর্তনে ভেক্টর রাশির ধর্ম পরিবর্তিত হয়, ঠিক আছে। এরপরে আসো, ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। দেখো, ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়, ভেক্টর বীজগণিতের নিয়মে হয়। এখানে তিনটা গেল, কয়টা ধর্ম গেল আমাদের বলো তো? তিনটা গেল। আমি যদি এগুলোকে আরেকটু ইলাবোরেটলি লিখি তাহলে দেখো আরো আছে। ভেক্টর রাশির গুণফলের ক্ষেত্রে খেয়াল করো যে দুইটা ভেক্টর রাশির মধ্যে একটা ভেক্টর রাশি যদি শূন্য নাও হয় তাইলেও তাদের গুণফল কি হতে পারে, শূন্য হতে পারে। দেখো, দুটি ভেক্টরের কোনোটির মান ই শূন্য না হলেও ভেক্টর দুটির গুণফল শূন্য হতে পারে। দেন আরেকটা জিনিস হচ্ছে দুইটা ভেক্টরের গুণফল স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে, সেটা হচ্ছে আসলে ভেক্টর দুইটার গুণের প্রকৃতির উপর নির্ভর করে।
এই দুইটা গুণ আবার আছে, আমরা এগুলো ডিটেলস পড়বো সামনের দিকে, ডট গুণ এবং ক্রস গুণ। দুইটা ভেক্টর রাশির, তাহলে কি বলতো, দুটি ভেক্টর রাশির, আমি লিখে দিচ্ছি এখানে, দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার হবে নাকি ভেক্টর হবে তা গুণের প্রকৃতির উপর নির্ভর করে, মানে আমি দুইটা ভেক্টর রাশিকে গুণ করলাম, গুণ করার পর সেটাকে আমি একটা ভেক্টর রাশি পাবো নাকি স্কেলার রাশি পাবো, সেটা হচ্ছে হলো ভেক্টর এর কিছু স্পেসিফিক নিয়ম আছে, ওই নিয়মগুলোর উপর কি নির্ভর করবে। কোন কোন নিয়ম? একটা হচ্ছে স্কেলার গুণফল আছে, স্কেলার গুণ, আর একটা হচ্ছে ভেক্টর গুণ। তো স্কেলার গুণ বা ডট গুণ একটা, আর একটা ভেক্টর গুণ বা ক্রস গুণ। ওই দুইটার ক্ষেত্রে রেজাল্টটা দুই রকম আসবে, একটার ক্ষেত্রে স্কেলার রাশি আসবে, বলেও দিচ্ছি দুইটা ভেক্টরের যখন তুমি ডট গুণ বা স্কেলার গুণ করবা তখন তাদের গুণফলটা স্কেলার রাশি পাবা, আর যখন দুইটা ভেক্টরের তুমি ক্রস গুণ করবা তখন তাদের ক্ষেত্রে তুমি হচ্ছে হলো ভেক্টর রাশি পাবা, আউটপুট গুণফলটা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের এই যে ভেক্টর রাশিকে প্রকাশ করি কিভাবে এবং ভেক্টর রাশির ধর্মগুলোকে আমি মোটামুটি তোমাদের কাছে লিখে দেওয়ার চেষ্টা করলাম। এগুলো আমি এখানে স্লাইডে লিখে ফেলতে পারতাম, অনেকগুলো আমি স্লাইডে লিখে রাখছি আজকের বিভিন্ন জিনিস, কিন্তু এটা একটু লিখে দিলাম, তাইলে হচ্ছে হলো তোমরা আমার সাথে সাথে শিখলাম। এবার আসো আমরা ভালো কথা, এভাবে হচ্ছে হলো ভেক্টর রাশিকে প্রকাশের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যে কোনো ভেক্টর রাশিকে এভাবে ধরো তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে, একটা রেখা টেনে তারপর তীর চিহ্ন দ্বারা, এই তীর চিহ্নের দিকটা যেদিকে থাকবে ওই ভেক্টরের দিক ওই দিকে বুঝায়। ঠিক আছে, তো হচ্ছে এটা এভাবে ধরো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে ধরো পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তাহলে এটা যদি পূর্ব হয়, এটা যদি পশ্চিম হয়, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে এভাবে তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে হলো কি তোমার বেগ ভেক্টর, বেগ, তাই ভি এর উপর একটা তীর চিহ্ন দিলাম বেগ, এই বেগ ভেক্টরটা হচ্ছে হলো 2 মিটার পার সেকেন্ড। কোন দিকে তীর চিহ্নটা, কোন দিকে দেখো তো, পূর্ব থেকে পশ্চিমে, তীর চিহ্নের দিকটা যেদিকে থাকবে ওই ভেক্টরের দিকটাও ওই দিকে প্রকাশিত হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা এই যে চলে যাই, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। এটা স্বাধীন ভেক্টরের সংজ্ঞা। তো পাদবিন্দু বলতে কি বোঝায়? আচ্ছা দেখো, একটা ভেক্টরকে তুমি এই যে এভাবে বললাম তো একটু আগে, যে এভাবে তুমি একটা ভেক্টরকে প্রকাশ করো, হ্যাঁ, এটা ধরো হচ্ছে ভি ভেক্টর, হ্যাঁ, এই ভি ভেক্টরের এই যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় পাদবিন্দু। এটাকে কি বলা হয় বলো তো? এই যে একদম শুরুর বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু, আর যেটা হচ্ছে এই তীর চিহ্নের মাথাটা এটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলো তো? শীর্ষবিন্দু। দেখো, কোনো ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি, একটা ভেক্টর ধরো এই যে এখানে এইভাবে যাচ্ছে, এই জায়গায় এইভাবে যাচ্ছে, এভাবে হচ্ছে, এটা ধরো এ ভেক্টর, এটা কি ভেক্টর? এ ভেক্টর। এই ভেক্টরটা যেই দিকে কাজ করছে ঠিক একই দিকে কাজ করছে, একই দিক মানে হচ্ছে সমান্তরালে, এক্সাক্ট মনে রাখতে হবে, সমান্তরালে বা একই লাইন বরাবর একই দিকে কাজ করছে, মানও সমান, এটার মান যা, এটার মান যদি 10 হয় ওইটার মানও 10, ধরো এই যে এটার মানও 10, ঠিক আছে, এটার মান যা এটার মানও কি তাই, মান সেম, মান কি সেম, দিকও সেম, কিন্তু এটার পাদবিন্দু এখানে, দেখো এটা বি ভেক্টর, হ্যাঁ, ধরো এটা একটা বি ভেক্টর, এই ভেক্টরটার মান যা এই ভেক্টরের মান তা, এটার দিক যেদিকে এটার দিকও সেম দিকে, কিন্তু এটার পাদবিন্দু এখানে, এটার পাদবিন্দু এখানে, তাহলে দুইটা সমান মানের ভেক্টর যদি একই দিকে কাজ করে এবং সে খেয়াল করো সেক্ষেত্রে তাদের দিক যদি একই হয়, মানগুলো সেম হয়, তাইলে ওদের পাদবিন্দুগুলো যদি একই জায়গায় না হয়, ভিন্ন ভিন্ন জায়গায় হয়, তাইলে বুঝে নিতে হবে যে এই ভেক্টরগুলো হচ্ছে হলো স্বাধীন ভেক্টর। কি ভেক্টর বলো তো? স্বাধীন ভেক্টর। কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে? দেখো, এটা যেহেতু আমি এটা এ ভেক্টর, এটাকে আমি এ ভেক্টর বলতে পারি, তো যেহেতু মানও সমান দিকও একই, মান দিক যেহেতু একই, তাহলে এটাকে এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর হইতে পারে, ঠিক আছে, এবং এটার পাদবিন্দু হচ্ছে হলো এখানে, কিন্তু এটার পাদবিন্দু হচ্ছে হলো কোথায়? এটার পাদবিন্দুটা এখানে, এটার পাদবিন্দুটা এখানে, পাদবিন্দুগুলো কি ফিক্স, মানে ফিক্স না, কোথাও এই জায়গায় হতে হবে পাদবিন্দু, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কথা কি বোঝা গেছে? তো এটা যদি বোঝা যায়, এখন তোমরা এর পরের উদাহরণে আমরা চলে যাব। সেটা কি স্যার? পরের উদাহরণটা হচ্ছে হলো সীমাবদ্ধ ভেক্টর। কি? সীমাবদ্ধ ভেক্টর। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়,
তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। কি বলে বলো তো? সীমাবদ্ধ ভেক্টর বলে। এক্ষেত্রে আমরা অবস্থান ভেক্টর বলে একটা ভেক্টরকে চিহ্নিত করতে পারি। দেখো, ধরো আমাদের এটা একটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স এবং এটা হচ্ছে হলো কি ওয়াই। তো এটা যদি হয়, খেয়াল করো, আমাদের এখানে একটা বিন্দু আছে, ধরো এখানে একটা পি বিন্দু, কি পি বিন্দু, এখানে যে পি বিন্দু আছে সেই পি বিন্দুটা, এটা হচ্ছে ধরো স্থানাঙ্ক হচ্ছে এটার ধরো 2, 3। তো এই পি বিন্দুটা, এই যে এটাকে মূল বিন্দু, এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এখান থেকে মূল বিন্দু থেকে তুমি এই বিন্দুটার বরাবর যদি একটা রেখা টানো, তাইলে এই যে ওপি রেখাটা, এটা হচ্ছে হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। কি বিন্দুর? পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো, এই ওপি রেখাটা হলো, ওপি হলো কার? পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। আচ্ছা, তাইলে এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু সব সময় তোমার মূল বিন্দুতে থাকবে। কোথায়? মূল বিন্দু। মানে একটা স্থানাঙ্ক ব্যবস্থার যে মূল বিন্দু 0, 0, এই মূল বিন্দুতে অবস্থান ভেক্টরের পাদবিন্দু সব সময় থাকবে। এই জন্য অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। কি ভেক্টর বলো তো? অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরের একটা উদাহরণ এটা অবস্থান ভেক্টর। একই সাথে দুইটা জিনিস শিখে গেলাম আর কি। যেই ভেক্টর দিয়ে তুমি হচ্ছে হলো কি কোনো একটা বিন্দুকে প্রকাশ করবা, সেটাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আবার অবস্থান ভেক্টরের যেই পাদবিন্দু, সেটা কিন্তু একদম মূল বিন্দুতেই থাকে সব সময়। মূল বিন্দু থেকে হিসাবটা হয়, মূল বিন্দুর সাপেক্ষে। তাই এটা হচ্ছে হলো কি বলতো, এই মূল বিন্দুটা আমাদের এখানে খেয়াল করো, এই মূল বিন্দুর যেহেতু ফিক্স, মূল বিন্দুতে এটার পাদবিন্দুটা ফিক্স থাকে অবস্থান ভেক্টর, তাই অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি আসো, আমি এটা লিখছি সাদৃশ্য ভেক্টর লেখা, এটা সাদৃশ্য ভেক্টর না, সদৃশ ভেক্টর। দেখো, সদৃশ্য বা সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যেমন দেখো সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে এই কথাটাকে আমাদেরকে বুঝতে হবে। যেমন বেগ ভেক্টর রাশি, তাহলে v1 একটা ভেক্টর রাশি, v2 আর একটা ভেক্টর রাশি, এরা বেগ, দুজনই বেগ, এরা সমজাতীয়। কিন্তু বেগ ভেক্টর, বেগ এবং বল দুজন ভেক্টর, কিন্তু এরা তো সমজাতীয় না। বেগ এক ধরনের রাশি, বল আরেক ধরনের রাশি। তাহলে বেগ এবং বল আলাদা আলাদা রাশি হয়, তারা হচ্ছে হলো কি সমজাতীয় নয়। তাহলে সদৃশ ভেক্টর হওয়ার জন্য সমজাতীয় হতে হবে। তাইলে ধরো এদিকে একটা বল ভেক্টর কাজ করছে F1 ভেক্টর, এটা F1। ঠিক একই দিকে এর সমান্তরালে আরেকটা ভেক্টর কাজ করছে, ধরো হচ্ছে হলো F2 ভেক্টর একই দিকে। অথবা একই লাইন বরাবর আরেকটা ভেক্টর কাজ করছে F3 নামে একই দিকে। সমজাতীয় দুইটা ভেক্টর, দুই বা ততোধিক, আরো 5-7টা হইতে পারে, একই দিকে যদি ক্রিয়া করে, একই দিকে বললাম এটা যেদিকে কাজ করছে এটা ওই দিকে কাজ করছে। আবার একই দিকে বলতে কিন্তু আবার তার সমান্তরালটাকে বোঝায়। সমান্তরালে যদি কাজ করে তাইলে এটাকে একই দিকে বোঝানো হয়। ঠিক আছে, এই জন্য এটাকে সদৃশ ভেক্টর বলা হয়। কি বলা হয় বলতো? সদৃশ ভেক্টর। তাহলে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তাইলে তাদেরকে আমরা এভাবে বলবো, এরা পরস্পর সবাই কি বলতো? সদৃশ ভেক্টর। সমজাতীয় হইতে হবে। কোনোভাবে হচ্ছে হলো বল আর বেগ পরস্পর সদৃশ ভেক্টর হইতে পারবে না, ত্বরণ আর বেগ পরস্পর সদৃশ ভেক্টর হইতে পারবে না, বেগ বেগ সদৃশ ভেক্টর, ত্বরণ ত্বরণ সদৃশ ভেক্টর। কথা বোঝা গেছে? মাথায় রাখো কিন্তু এগুলা। দেন আসা হচ্ছে হলো বিসদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। ধরো সমজাতীয় ভেক্টর মানে বল ভেক্টর, ধরো বল ভেক্টর, কিন্তু একটা এদিকে আর একটা তার ঠিক বিপরীতে কাজ করতেছে, আর একটা তার কোন দিকে? বিপরীত দিকে কাজ করে। ধরো একটা এদিকে কাজ করছে, ধরো এফ ভেক্টর, তার বিপরীত দিকে আরেকটা কাজ করছে, তাইলে এরা হচ্ছে হলো কি বলতো? সদৃশ ভেক্টর। অবশ্যই বিপরীত দিক মানে সমান্তরালে বিপরীত অথবা ডিরেক্টলি বিপরীত। ওকে, এভাবেও তো হতে পারে যে এই, তাহলে এটা হচ্ছে F1 ভেক্টর যদি হয়, এটা F2 ভেক্টর। খেয়াল করা, এরা পরস্পর হচ্ছে হলো কি বিসদৃশ ভেক্টর, মানে জাত সেম কিন্তু পরস্পর দিক বিপরীত, দিক একই না, এই জন্য এরা বিসদৃশ।
এবং একটা জিনিস মনে রাখতে হবে, এখানে মানগুলা সমান হওয়া জরুরি না। এই ভেক্টর এতক্ষণ পর্যন্ত যে ভেক্টর বলতে বলছি, যে সমজাতীয় দুইটা ভেক্টরের কথা বলছি, মানে সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর, এদের ক্ষেত্রে তোমার মান কি হওয়ার কথা না, মানে মান সেম হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মানে বিসদৃশ ভেক্টর হইতে হলে এই ভেক্টর দুইটার মান সমান হইতে হবে এরকম কোনো কথা নাই। এরপরে আসো যদি আমরা দেখি সমান ভেক্টর। সমান ভেক্টরের জন্য তিনটা জিনিস হইতে হবে, সমজাতি হবে, দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, কি হইতে হবে, দিক একই হইতে হবে। এই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট সমজাতীয়ের ক্ষেত্রে। সদৃশ এবং বিসদৃশের ক্ষেত্রে দেখো, সদৃশের ক্ষেত্রে সমজাতীয় হতে হবে, মান একই দিকে হতে হবে। বিসদৃশের ক্ষেত্রে সমজাতীয় হতে হবে, মান বিপরীত হইতে হবে, দিক বিপরীত হইতে হবে। কিন্তু মান সমানের কোনো ব্যাপার স্যাপার ছিল না সদৃশ বিসদৃশের ক্ষেত্রে। কিন্তু সমান ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হতে হবে। এরপরে দেখো সমজাতীয়, এটা এই দেখো সমান ভেক্টর হইতে হলে এটা সমজাতীয় ভেক্টর, এটা F1 ধরো, এটা দিক একই হইতে হবে, ধরো দিকও সমান্তরালে দিকও একই হইতে হবে। এটার মান যদি হচ্ছে 5 একক হয়, তাহলে এটার মানও কত হইতে হবে, 5 একক, অর্থাৎ দুটোটা সমান হইতে হবে। তাহলে দেখো ভেক্টর দুইটা জাত একই হতে হবে, মানে দুটোটা বল হইলে দুটোটা বলই হতে হবে, জাত একই হতে হবে, মানে সমান হইতে হবে, দুটোটার মান সমান হতে হবে, দুটোটার একই সাইজের মানে একই মানের হতে হবে। ধরো একটার মান যদি 10 নিউটন হয়, অপরটার মানও 10 নিউটন, ধরো এটা 5 নিউটন, এটাও তাহলে 5 নিউটন। একটা যদি 50 নিউটন হয়, অপরটাও 50 নিউটন হতে হবে, এবং তাদের দিক সেম দিকে হতে হবে। ঠিক আছে, এই তিনটা শর্ত পূরণ করলে তখন তারা সমান ভেক্টর। এরপরে আসো বিপরীত ভেক্টর। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে সমজাতীয় ভেক্টর। এদিকে ধরো সমমানের সমজাতীয় ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে, ঠিক এটার বিপরীত, এটাকে আমি ধনাত্মক ভেক্টর ধরলাম, এটার ঠিক বিপরীত দিকে একই মানের ধরো বি আর একটা ভেক্টর, একই মানের আরেকটা যদি ভেক্টর বিপরীত দিকে আসে, তাইলে এটা হচ্ছে দেখো এ এর বিপরীত ভেক্টর। এটা যদি মান সমান হয়, এর মান যদি ধরো হচ্ছে 2 একক, এটার মানও 2 একক, মান 2 একক, কথা বুঝিও। এটার মান যদি 2 একক হয়, এটার মানও ধরো 2 একক, কিন্তু এরা পরস্পর দিক বিপরীত। প্রথমটাকে আমি ধনাত্মক ধরলে, এটা যদি আমি পজিটিভ ধরি, তাইলে এটা হচ্ছে কি নেগেটিভ ভেক্টর। তাইলে এখানে এ ভেক্টর, প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর দ্বিতীয় ভেক্টর যেটা আছে বি ভেক্টর, এটা হবে হচ্ছে এ এর বিপরীত ভেক্টর। কার বিপরীত ভেক্টর? এ এর বিপরীত, মাইনাস এ, মানে বিটা হলো হচ্ছে এ এর বিপরীত, এ এর বিপরীত হচ্ছে মাইনাস এ, কথা বুঝছো? এবং এদের দুইজনের মান সমান হইতে হবে বিপরীত ভেক্টর হওয়ার জন্য। দেখো দেখো ধনাত্মক একটাকে তুমি ধনাত্মক ধরবা, সমমানের, দেখো সমমানের হইতে হবে, সমজাতীয় হইতে হবে, মান সমান, জাতও সেম, কিন্তু দিক একই হয় নাই, তাইলে এটা হবে কি আমাদের এখানে বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। এরপরে যদি চলে আসো, আমরা দেখি হচ্ছে 2 বা ততোধিক ভেক্টর যদি সমরেখ ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। এখানে কিন্তু সমজাতীয় হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, সমজাতীয়র কথা বলে নাই। দেখো একটা এফ ভেক্টর এদিকে কাজ করছে, একই লাইন বরাবর একটা ভি ভেক্টর এদিকে কাজ করছে, এই লাইনের এই ভেক্টরটার সমান্তরালে একটা ত্বরণ ভেক্টর কাজ করছে। ধরো এরা সবাই একই সরল রেখা বরাবর অথবা প্যারালালি কি করতেছে, চলতেছে, মানে সমান্তরালে ক্রিয়া করতেছে। তিন ধরনের 3 জাতীয় রাশি, কিন্তু তারপরেও এরা কি ধরনের রাশি বলতো? এরা সমরেখ ভেক্টর। কি ভেক্টর? এখানে এফ ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর সবাই হচ্ছে এখানে সমরেখ ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপরে ধরো এখানে বলছে একটা সমতলীয় ভেক্টর। 2 বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয়, তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। দেখো আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা যদি এক্স ধরি, এটা যদি ধরো জেড ধরি, আর এটা যদি ওয়াই ধরি, এটা ধরো মূল বিন্দু। হ্যাঁ, তো আমরা এই যে তলগুলা দেখো, এই যে এই তলটাকে, এটাকে বলা হয় এক্স ওয়াই তল, মানে যেই তলের জায়গা, দেখো যেই এই জায়গায় কোনো বস্তুর গতি থাকলে একে প্রকাশ করার জন্য আমাদের এটা হচ্ছে এক্স ওয়াই তল। এটা কি? এক্স ওয়াই তল। এটা হচ্ছে এক্স জেড তল। এটা কি? এক্স জেড তল।
আর এই তলটা হচ্ছে হলো ওয়াই জেড তল। কি তল বলো তো? ওয়াই জেড তল। তো আমাদের এই যে কোনো একটা ভেক্টর, খেয়াল করো, একটা ভেক্টর আছে এইদিকে, ধরো এটা হচ্ছে হলো ওপি ভেক্টর। এটা কি ভেক্টর? ওপি ভেক্টর। এখানে ধরো এটা হচ্ছে হলো ও, এটা কিউ ভেক্টর, ধরো এটা ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর। আর এখানে ধরো আরেকটা ভেক্টর আছে ও আর ভেক্টর, এটা কি? আর ভেক্টর, ও আর ভেক্টর। আবার ধরো এরা ধরো এখানে হচ্ছে ধরো এম আছে একটা, এন আছে একটা, তাহলে এটা হচ্ছে হলো ও এম ভেক্টর, এটা হচ্ছিল ধরো ও এন ভেক্টর। আর ধরো এদিকে আরেকটা আছে হচ্ছে হলো, এদিকে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে হলো ই, ধরো এটা তাহলে ও ই ভেক্টর, আর এটা ধরো এফ, ও এফ ভেক্টর, সাপোজ আর কি। তো এখানে আমরা অনেকগুলো ভেক্টর আমরা এঁকে নিছি মূল বিন্দু থেকে, সবগুলো বিভিন্ন বিন্দুর অবস্থান ভেক্টর আর কি। ধরো এটা হচ্ছে হলো কি এফ বিন্দুর অবস্থান ভেক্টর ও এফ, এটা হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর ও ই, ধরো এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। আচ্ছা, এভাবে দেখো এখানে হচ্ছে হলো এই যে ও আর এবং ও কিউ আছে এক্স ওয়াই তলের মধ্যে, ঠিক আছে? ওদেরকে মানে ওর দুইটা অংশ আছে, এক্স অক্ষ যাবে আর ওয়াই অক্ষ, মানে ওর দিকটা প্রকাশ করার জন্য আমাদের দুইটা অক্ষ লাগবে, তাই এটা এক্স ওয়াই তলে। এরা দুজন সমতলীয়, দেখো একই সমতলে অবস্থিত, তাই এই যে ও আর এবং ও কিউ এখানে সমতলীয়। আবার দেখো ও পি, ও এফ, ও ই এরা সবাই কিন্তু এক্স জেড তলে, এই তলটার মধ্যে আছে, তাই এরা সবাই তিনজন সমতলীয়। আবার এই ও এম এবং ও এন দেখো এটা আছে এই ওয়াই জেড তলটার মধ্যে, তাই এরা হচ্ছে দুজন হচ্ছে সমতলীয়। এই ও এন আছে ওয়াই জেড তলে, এই ও কিউ আছে এক্স ওয়াই তলে, তাহলে এই দুইটা পরস্পর সমতলীয় হবে না। এই তলেরগুলা পরস্পর সমতলীয়, এই তলেরগুলা পরস্পর সমতলীয়, এই তলেরগুলা পরস্পর সমতলীয়, বাট এটা আর এটা পরস্পর সমতল নয়, সমতলীয় হবে না। কথা কি বুঝছেন? এই হচ্ছে ঘটনা। সমতলীয় ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সমতলীয় ভেক্টরের পর সঠিক ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। যেই ভেক্টরের মান আছে শূন্য ভেক্টর ছাড়া, মানে যেই ভেক্টরের মান শূন্য এটাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। শূন্য ভেক্টর ছাড়া বাদ বাকি সব ভেক্টরই সঠিক ভেক্টর, যেই কোনো ভেক্টর। মানে এটা নিয়ে আর নতুন করে কিছু বলা নাই। মানে ধরো একটা হচ্ছে তুমি বেগ ভেক্টর দিছো, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা এক সঠিক ভেক্টর। যত ভেক্টরের মান আছে, যাদের মান আছে ওই ভেক্টর অবশ্যই সঠিক ভেক্টর, শেষ। এরপরে যদি আসে এই যে নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর যে এরকম একটা ফোঁটা, মানে শূন্য ভেক্টর, এই শূন্য ভেক্টর, ঠিক আছে? ওর সুনির্দিষ্ট কোনো দিক নাই। সুনির্দিষ্ট কি নাই বলতো? দিক নেই। একটা বিন্দুর কি কোনো দিক আছে? নাই। শূন্য ভেক্টরের কোনো মানও নাই, ওর মান শূন্য, তা ওর সুনির্দিষ্ট কোনো দিকও নাই। তাহলে এটার কি বলতো? মান শূন্য, দিক সুনির্দিষ্ট নয়। দিক কি নয় বলতো? দিক সুনির্দিষ্ট নয়। এই কথা ক্লিয়ার? এরপরে আসো যদি আমরা দেখি একক ভেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা যেই ভেক্টরের মান, কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। একক মানে এক, যেই ভেক্টরের মান এক, মান 1 হয় তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরের ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার, অন্যভাবে এটাকে বলে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেই রাশি পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। ধরো আমাদের এ একটা ভেক্টর রাশি, এই এ ভেক্টরটাকে যদি এই এ ভেক্টরের মান, মানে এ ভেক্টরের মান প্রকাশ, এই যে ভেক্টরের মানকে এভাবে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। দেখো একটা আমি এই জিনিসটা তোমাদেরকে ওই ভেক্টর প্রকাশের ওখানে বলি নাই, তারপরে বলে দিচ্ছি এখানে। দেখো এইভাবে এটা হচ্ছে শুধু এ ভেক্টর, আর এটা যখন মডুলাস দিবা, তুমি মডুলাস দিবা তখন হচ্ছে এটা হয়ে যাবে এ ভেক্টরের মান। এই মডুলাস না দিয়ে তুমি এটাকে শুধু এ দ্বারা প্রকাশ করলেও মান বুঝায়, ঠিক আছে? তাহলে কোনো ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা প্রকাশ করলে আমি এ ভেক্টরের একক ভেক্টর পাবো। এ এর একক ভেক্টর, এর একক ভেক্টর এটা, ঠিক আছে? এবং যেহেতু এটা বড় হাতের এ ভেক্টরের একক ভেক্টর বাইর করছি, তাহলে আমি এটাকে ছোট হাতের এ ভেক্টর দিব। এভাবে এটাকে বলে ক্যাপ। এটাকে কি বলে? এভাবে একক ভেক্টরকে এভাবে এন ক্যাপ, এ ক্যাপ, পি ক্যাপ এভাবে প্রকাশ করা হয়। তো আমার যেহেতু এটা এ ভেক্টরের একক ভেক্টর, তাই এটা ছোট হাতের এ দিয়ে আমি তার উপর ক্যাপ দিলাম। এ ভেক্টর, এই যে একক ভেক্টরটা হবে তাহলে এটা এরকম।
কেউ চাইলে এভাবে না লিখে একক ভেক্টর ইকুয়াল টু এই যে এ ভেক্টর ডিভাইড বাই হচ্ছে এ, এভাবে লেখা যাবে, কারণ আমরা জানি মডুলাস দিয়ে লিখলে মাঝখানে তীর চিহ্নটা দিতে হয়, আর নর্মাল অক্ষর দিয়ে প্রকাশ করলে এটা মান বুঝায়, সেক্ষেত্রে হচ্ছে আর তীর চিহ্নটা লাগে না। কথা কি বুঝছো? এই হলো আমাদের এখানে এ এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়। এছাড়া আরো 3টা একক ভেক্টর আছে। আয়ত একক ভেক্টর বলে এক ধরনের আয়ত একক ভেক্টর। 3টা একক ভেক্টর আছে যেগুলোর মান একই, মান 1, মানে একই বলতে এখানে মান 1। দেখো এক্স অক্ষ এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা জেড অক্ষ। দেখো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আই ক্যাপ বলে একটা ভেক্টর আছে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ একটা ভেক্টর আছে, জেড অক্ষ বরাবর কে ক্যাপ বলে একটা অক্ষর মানে একটা একক ভেক্টর আছে। এই আই জে কে এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। কি বলা হয়? আয়ত। আই এর মানও 1 ধরা হয়, জে এর মানও 1 ধরা হয়, কে এর মানও কত 1 ধরা হয়। এদের সবার মানই কত বলতো 1। তাইলে এদের মান নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, মানগুলা সবগুলোই কত 1 করে। তাহলে মান যদি 1 হয়, এখন খেয়াল করো এদের কি আছে, আর একটা দিক আছে, দিক। আই সব সময় এক্স অক্ষ বরাবরই কাজ করে। কোন ভেক্টরে কোথাও যদি তুমি আই ক্যাপ দেখতে পাও, তাহলে বুঝবা যে ওইটা এক্স অক্ষ বরাবর কাজ করছে। কোথাও যদি জে ক্যাপ দেখো তাহলে বুঝবা যে এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। কোথাও যদি কে ক্যাপ দেখো তাহলে বুঝবা এটা জেড অক্ষ বরাবর কাজ করছে। তোমার যদি কোনো এই জায়গায় ধরো কোথাও আমাদের ধরো এই যে ইয়াগুলা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এগুলো দেওয়া নাই, হ্যাঁ দেওয়া নাই, আমাদের এরকম দেওয়া আছে। কথা বোঝো, খেয়াল করো, কিছু জিনিস এভাবে এরকম করে সিলেক্ট করে, ধরো এদিকে একটা আই কাজ করতে, এদিকে জে কাজ করতে, এদিকে কে কাজ করতেছে, এরকম বললো। তাইলে তোমাকে এই একক ভেক্টরের দিক থেকে বুঝতে হবে, যেহেতু আই ক্যাপ এদিকে কাজ করছে তাহলে বুঝতে হবে এটা এক্স অক্ষ, যেহেতু এটা জে ক্যাপ এদিকে কাজ করছে, জে সবসময় ওয়াই অক্ষ বরাবর কাজ করে তাই এটা ওয়াই অক্ষ, যেহেতু এদিকে কে কাজ করছে তাহলে এটা জেড অক্ষ। এটা তোমার আই জে কে 3টার একক ফিক্সড, এবং আই এক্স অক্ষ বরাবর, জে ওয়াই অক্ষ বরাবর, কে জেড অক্ষ বরাবর। তাইলে এক আয়ত একক ভেক্টরগুলো আমাদের চিহ্নিত হয়ে গেল। এবার আসো আমাদের এখানে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আজকে আমি অবস্থান ভেক্টর পড়াইছি তোমাদেরকে। এই যে মূল বিন্দু দেখো 0, এই মূল বিন্দু দেখো এই যেটা এখান থেকে হলো কি এই যেটা, এটা পি বিন্দু হইলে ধরো ও থেকে পি পর্যন্ত এটা একটা রেখা টেনে এদিকে ও থেকে পি দিকে তীর চিহ্ন দিয়ে এই ও পিটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। মূল বিন্দু থেকে কোন বিন্দুর সংযোজক রেখাটা ওই বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করে সবসময়। এই ও পি দিয়ে আমি তার অবস্থানটা প্রকাশ করতে পারবো। আমি কিভাবে অবস্থান ভেক্টর বা এই টাইপের জিনিসগুলোকে প্রকাশ করে বা এগুলোর ম্যাথমেটিক্যাল টার্মস সলভ করতে হবে সেগুলো আমি সামনে শেখাবো ইনশাআল্লাহ। জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি অবস্থান ভেক্টরের সাথে তোমাদের। এখানে আসলে একটা সরণ ভেক্টর, কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। দেখো একটা বস্তু ধরো কিছুক্ষণ আগে এই যে এটা ধরো ওয়াই, এটা ধরো এক্স, পি বিন্দুতে ছিল এই, ঠিক আছে, কিছুক্ষণ পরে ও চলে গেছে কিউ বিন্দুতে, তাহলে এটা কিউ বিন্দু, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছিল ও পি ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছিল ও কিউ ভেক্টর। এখন ওর সরণ ভেক্টর হলো এই যে যেখান থেকে পি থেকে কিউর দিকে, পি থেকে কিউ গেছে এটা হচ্ছে পি কিউ, এই পি কিউটা হচ্ছে সরণ ভেক্টর। পি কিউ কি সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর কিভাবে বের করতে হয়, এই পি কিউটা হবে তোমার ও কিউ থেকে যেখানে গেছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ যেখানে ছিল আদি বিন্দু সেটার অবস্থান ভেক্টর। তার মানে এই যে অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। যে তুমি যেই বিন্দুতে গিয়েছো ওই বিন্দু মানে বস্তুটা বা কোনো একটা কণা যেই বিন্দুতে গিয়েছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর থেকে তুমি যদি ও যেখানে ছিল সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা বাদ দাও তাহলে তুমি সরণ ভেক্টরটা পেয়ে যাবা। আর সরণ ভেক্টর হবে আদি বিন্দু থেকে যেই বিন্দুতে গিয়েছে সেই বিন্দুর দিকে ওই সরণ ভেক্টরের দিক, মাথায় রাখতে হবে। এরপরে আসো বিপ্রতীপ ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরালের ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। একটা ধরো একটা ভেক্টর যেটা আমি এটাকে বললাম ধরো 2i ভেক্টর।
এটা 2i ভেক্টর, এটা এফ টাইপের সমজাতীয় এফ, এটা 2i। হ্যাঁ, ঠিক এরকম দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান, ধরো আরেকটা ভেক্টর একই দিকে যাচ্ছে, সমান্তরালে একই দিকে যাচ্ছে, এটাও একই জাতীয় ভেক্টর, এটাও এফ, এটা f1, এটা ধরো f2, একই জাতীয় ভেক্টর, কিন্তু একটার মান অপরটার বিপরীত। এটা যদি 2i হয় তাহলে এটা হবে, i তো একক ভেক্টর, i এর সহগ যেটা আছে সেটা হবে এই যে 1/2, মানে ওর বিপরীত, 2 এর বিপরীত কত 1/2, এই 1/2 এরকম হয়। দেখো ওরা দুজনই f মানে বল ভেক্টর, আবার দুজনই সমান্তরালে আছে, একই দিকে আছে, সমান্তরালে আছে, কিন্তু ওর মান হচ্ছে হলো 2 আর ওর মানটা হচ্ছে 1/2, এটা বিপরীত, মানে এই জন্য এরা পরস্পর কি বিপরীত ভেক্টর। কথা বুঝছো? যদি এটার মান হয় যদু তাহলে এটার মান হবে 1/যদু, যদি সমান্তরাল হয় এবং কি মান বিপরীত হয়। দিকের বিপরীতের কথা বলে নাই, দিক বিপরীত হলে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এই যে এখানে একটা দিক হচ্ছিল বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর একটা ইয়ে আছে, সেটা আমরা এখানে হচ্ছে দেখেছিলাম, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টর, এটার আরেকটা নাম হচ্ছে হলো ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। দেখি আমাদের আজকে আর কোনো ভেক্টর আছে কিনা। এই আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে হলো স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ব্র্যাকেটে সাইফুল স্যার লেখা। তোমরা চাইলে এটাতে অ্যাড হয়ে ফ্রেন্ডদেরকে অ্যাড করে নিতে পারো, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। আর চট্টগ্রামের কেউ যদি আমাদের অফলাইন কোচিংয়ে ভর্তি হতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবা, চকবাজার গুলজার মোড়ে। হ্যাঁ, রাস্তায় এসে দাঁড়ায় থাকলে তো হবে না, ওই সাদিয়াস কিচেনের বিল্ডিংয়ে রবি অফিসের উপরে 4 তলায় উঠতে হবে। আজকে এতটুকু পর্যন্তই, পরের ভিডিওতে আরও বিস্তারিত আরও লম্বা ভিডিও করবো ইনশাল্লাহ। অধ্যায়টা শুরু করলাম এবং আশা করছি এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, কোনো টপিক না বুঝলে কমেন্টে জানিও, আর কোথাও আমার যদি কথা বলতে একটু ভুল হয়ে যায় সেটা কমেন্টে জানাবে, তাহলে আমি কমেন্টে কারেকশনটা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।